What a game it was! A game of this World Cup. আজকের এই গেমটার কারণেই হয়তো বা ফুটবল ইজ এ গ্রেটেস্ট শো অন আর্থ। আপনি এই একটা গেমের মধ্যে মাল্টিপল ফিলিংস এর মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটা সময় গেছেন। ফার্স্ট হাফটা যদি বাদ দেন, সেকেন্ড হাফটের পুরোটা সময় পুরোটা সময় আপনি বিভিন্ন রকম ইমোশনাল মধ্যে দিয়ে হয়তো বা গেছেন। যখন 59 মিনিটে সেই প্রথম গোলটা হয়, ইকুয়ালাইজারটা হয়, কেবল ভারত সেই ইকুয়ালাইজার থেকে শুরু করে 111 মিনিটের সেই গোল, 103 মিনিটে আর্জেন্টিনার গোল, 111 মিনিটের সেই সেই হ্যান্ডবল বলেন বা আপনার ক্রিস্টিয়ান রোমেরোর সেই হেডারটা বলেন, যেখান থেকেই বলেন গোল। এরপরে সেই একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে সেই গোল, সেই গোলটা অনেক রকমের ইমোশনের মধ্যে দিয়ে আমরা যারা এই ম্যাচটা দেখছি, সে আর্জেন্টাইন ফ্যান হোক কিংবা নিউট্রাল ফ্যান হোক, তারা সবাই অনেক রকমের ইমোশনের মধ্যে দিয়ে থ্রু আউট দ্য গেম গেছে। তারা অনেক রকম চিন্তা করছে। আর্জেন্টিনা ফ্যান আমার পার্সপেক্টিভ থেকে আমি যেরকম চিন্তা করছি যে এই ম্যাচ যদি ড্র হয়ে যায়, এই ম্যাচ যদি এক্সট্রা টাইমে যায়, এই ম্যাচ যদি আজকে এক্সট্রা টাইমে শেষ না করতে পারে, যদি পেনাল্টিতে যায়, তাহলে কি হতে পারে? কারণ আপনি হয়তো বা আপনার যারা কেপ বার্দের প্রত্যেকটা ম্যাচ দেখছেন, তারা জানেন যে কেপ বার্দে ডিফেন্সিভলি কতটা সলিড থেকে ম্যাচের থেকে পয়েন্ট বের করতে তারা জানে। তারা স্পেনকে আটকে দিছে, তারা তারা সৌদি আরবকে আটকেছে, তারা তারা ইউরুগুয়েকে আটকে দিছে। তারা ইন দেয়ার ডে তারা ম্যাচ জিততে পারে, ইন দেয়ার ডে ম্যাচ তারা ড্র করতে পারে। তাদেরকে হারানোটা কঠিন, কারণ তারা যেভাবে ডিফেন্ডিং করে, ইটস ভেরি টাফ টু গেট আ গোল ফ্রম দেয়ার। তো আমরা পুরো পুরো একেবারে মিনিট বাই মিনিট এবং গোল বাই গোল যাওয়ার চেষ্টা করব। তার আগে কিছু কথা অবশ্যই এখানে বলে নেওয়া উচিত। এই গেমটা আমার মনে হয় যে স্পেন ম্যাচের একটা রিম্যাচ হয়েছে। স্পেন হয়তোবা অন দ্য শো আর টার্গেট, অন টার্গেট শুট বা শুট বেশি নিছে, বাট এটা ওটা ক্লোজ গেম টু, এটা ক্লোজ গেম অর সিমিলার গেম দেন স্পেন প্লেড এগেনস্ট কেপ বার্দে এবং স্পেনের ম্যাচে যদি আপনি দেখে থাকেন, তাহলে দেখবেন সেখানে ম্যাচটা ওয়াজ প্রিটি মাচ ডাল। আপনি প্রথম হাফটা ডাল মনে করতে পারেন, কিন্তু বাই দ্য টাইম যখন স্পেন ফিল করছে যে তাদের কাছে থেকে ম্যাচটা ছুটে যাচ্ছে, তখন তারা যে পরিমাণ অ্যাটাক করছে, যে পরিমাণ বল কেউ বক্সে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু বলে যে নাম্বার অফ বল সেখান থেকে আপনার ব্রাজিলিয়ান সেখান থেকে সেই সেভ গুলো দেখলেই বুঝতে পারবেন। 7টা সেভ, সে হচ্ছে সম্ভবত 21টা শট ছিল, সেখান থেকে প্রায় মনে হয় 9টা অন টার্গেট শট ছিল। তো দ্যাট স্পিক্স ভলিউম। আপনার এই ম্যাচে যদি আসেন, আপনি দেখবেন প্রায় 12 থেকে 13টা অন টার্গেট শট ছিল, সেখান থেকে প্রায় 7 থেকে 8টা অন টার্গেট শট ছিল। আজকে আজকে ভিজিনহা প্রায় প্রায় 7টা সেভ দিছে, প্রায় 7টা, ইফ আই নট রং অ্যাকুরেটলি সম্ভবত 6টা সেভ তিনি দিয়েছেন, মানে এক্সট্রা টাইম মিলে। তার 90 মিনিটসে তার সেভের সংখ্যা ছিল 5টা, সেখান থেকে তার এক্সট্রা টাইমে একটা সেভ তিনি দিয়েছেন। তো ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট গেম। যখন প্রথম গোলটা হয় 29 মিনিটে, যখন লিওনেল মেসি সেই গোলটা দেন, দেখেন সেই গোলের বিল্ড আপটা, দেখেন সেই গোলটার বিল্ড আপটা দেখবেন একেবারে মাঝ মাঠ থেকে, সেখান থেকে একটা লং বল, সেই লং বলটা অ্যাকুরেটলি মেসি সেখান থেকে খুঁজে পায়। লিসান্দ্রো মার্টিনেজের সেই মানে যে লাইন ব্রেকিং পাস, আমরা গ্রাউন্ড পাস গুলো ম্যানচেস্টার ইউনাইটেডে দেখছি, সেখান থেকে লং বলে যে এত অ্যাকুরেট পাস সেখান থেকে সে বাই করতে পারবে, ইট ওয়াজ আনরিয়েল আমার কাছে। যে আমি যে লাউতারো মার্টিনেজকে দেখছি, যে লিসান্দ্রো মার্টিনেজকে দেখছি, সে এইরকম পাস ক্রিয়েট করতে খুব একটা তাকে দেখা যায় না। সে হয়তো গ্রাউন্ডেড পাস খেলে, সেখান থেকে লাইন ব্রেক করে ফেলতে পারে, কিন্তু এত অ্যাকুরেট একটা লং বল সেখান থেকে মেসিকে থাকে, মেসি পাইছে সেখান থেকে একটা ব্রিলিয়ান্ট গোল, সেখান থেকে ফিনিশিংটা অবশ্যই টপ নচ। বাট এরপরে তখন মনে হচ্ছিল যে আজকে হয়তো একটা গোল গেল, চালাই দিতে পারে আর্জেন্টিনা, সেখান থেকে 3-0 বা 4-0 একটা ভিক্টরি আর্জেন্টিনা পাইতেই পারে, কারণ একবারে 29 মিনিটে যখন সেখান থেকে গোলটা হয়। তারপরে গেমটা কিছুটা স্লো হয়ে যায়, কারণ আর্জেন্টিনা গোল পাওয়ার পর এর পরপর সময়ই কিন্তু আপনার দেখা যায় যে একটু রয়ে সয়ে খেলার চেষ্টা আর্জেন্টিনা সবসময় করে, বল পায়ে রেখে খেলার চেষ্টা করে, একটু চিল মাইন্ডেড, একটু রিল্যাক্স মুডে আর্জেন্টিনা খেলতে বেশি পছন্দ করে। তো আর্জেন্টিনা ওয়াজ দ্যাট কাইন্ড অফ মুড যে আর্জেন্টিনা একটু স্লো খেলবে, বল পায়ে রেখে খেলবে, পজিশন রেখে খেলবে। যেহেতু নকআউট গেম, আপনার 1 গোলে জিতা 4 গোলে জিতা 5 গোলে জিতা রিমেন্স দ্য সেম থিং। তো আর্জেন্টিনা সেখান থেকে গেমটা বেশ স্লো করে ফেলছিল। বাট 59 মিনিটে যখন সেই ইকুয়ালাইজারটা আসে, ইকুয়ালাইজারটাও কিন্তু মানে এটা 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 আপনি এটা আপনি ভুলও বলতে পারেন,
আবার আপনি বলতে পারেন যে একটা প্রপার সেট আপ সেখান থেকে হয়তো বা বাই করতে পারছে, প্রপার একটা গোল সেখান থেকে দিতে পারছে। এটা যে আপনি প্রপার দুইটা প্লেয়ারকে নাটমেক করে সেখান থেকে গোল দেওয়াটা দৃষ্টিকটু। বাট আমার কাছে মনে হয় লিসান্দ্রো মার্টিনেজ সেখান থেকে সেখানে তার আমি বসি দিব, কারণ হি ওয়াজ বিট লেট অন দ্য বল। সে বলে যেতে কিছুটা লেট করছে এবং তার পার মাঝখান দিয়ে সে নাটমেক করে সেখান থেকে আবার শুট নিয়ে গোল দেওয়াটা, ইট ওয়াজ মানে গোল গোল ওয়াজ ইন সেন্স ইট ওয়াজ ব্রিলিয়েন্ট গোল। যেই দুইটা গোল কিংবা দুইটা গোলই ওয়াজ ব্রিলিয়েন্ট, ওয়াজ ম্যাগনিফিসেন্ট। বাট আমার কাছে মনে হয় ওই একটা গোলের ভুল ছাড়া আর্জেন্টিনার কোনো প্লেয়ার তেমন কোনো ভুল করে নাই। আপনি এটা যেটা বললাম যে এই ম্যাচটা ক্লোজ টু স্পেন ম্যাচের সমান ছিল। সেখানে যেমন আপনি খুব বেশি ভুল খুঁজে পাবেন না ওই ওয়ার আমাদের 30 মিনিট ধরে বল টাচ করতে না পারা ছাড়া, তেমনই হয়তোবা আপনি এই ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজের সেই ভুলটা ছাড়া আপনি তেমন কোনো ভুল এই পুরো ম্যাচে খুঁজে পাবেন না। এই পুরো ম্যাচে আর্জেন্টিনা ওয়াজ গোয়িং টু মানে আর ভুল হবে যদি আমি বলি আর্জেন্টিনা গো টু আমার মনে হয় যে কেপ ভার্দে ওয়াজ গোয়িং ফর দেয়ার লাইফ। মানে তারা ডিফেন্ডিং যেভাবে করছে, তারা অ্যাটাক যখন যেমন চিন্তা হবে তারা অ্যাটাক করবে, সেখান থেকে কিছুটা কাউন্টার বা গোল করার চেষ্টা করবে, তারা কিন্তু কাউন্টারে প্রেস করে নাই। তারা তারা প্রপার বিল্ড আপ থেকে কিন্তু গোলগুলো করছে। আপনি প্রথম গোলটা দেখেন, ইট ওয়াজ নট ফ্রম কাউন্টার, ইট ওয়াজ প্রপার বিল্ড আপ। সেই বিল্ড আপ থেকে তারা গোলটা বের করছে। আপনি পরের গোলটা দেখেন, যদিও গোলটা ওয়াজ ওয়ান্স ইন আ মিলিয়ন টাইম, আপনি এটা খুব বেশি দেখবেন না। আর তখন তো এমন এমন কোনো প্লেয়ার থাকে তো দেখবেনই না যেখানে যে প্লেয়ারটা কেউ খেলে। ইফ ইট ওয়াজ আপনার লামিন ইয়ামাল, ইফ ইট ওয়াজ লিওনেল মেসি, ইফ ইট ওয়াজ কিলিয়ান এমবাপ্পে, আপনি ওকে বিশ্বাস করবেন যে তারা এইসব গোল দিতে পারে। কিন্তু আমার মনে হয় যে প্লেয়ারটা সে শুটটা করছে, সে গোলটা দিছে, হি ওয়াজ ট্রাইং হিজ লাক। আমার মনে হয় সে তার লাকটা ট্রাই করছে এন্ড দেন দ্য লাক ক্লিক। তো আসলে মনে হয় গোলটা ওয়াজ ব্রিলিয়েন্ট। সেখান থেকে আপনি দুনিয়ার কোনো গোলকিপারই সেই গোলটা সেভ করতে পারতো না। বাট দ্য গোলের জন্য যে বিল্ড আপটা, ইট ওয়াজ আ প্রপার বিল্ড আপ থেকে এখানে গোল। কোনো কাউন্টার থেকে কিন্তু কোনো গোল কেউ করতে করে নাই। আর্জেন্টিনাও কিন্তু সেখান থেকে কাউন্টার থেকে গোল করে নাই। কিন্তু আর্জেন্টিনা কিন্তু চেষ্টা কোনো কমতি রাখে নাই। আর্জেন্টিনা তখনই আপনার লং বল খেলে যখন কোনো ডিফেন্স কে ব্রেক করা যাচ্ছে না। আপনার লিওনেল মেসি দেখবেন লং বল খেলতেছে, আপনার লিওনেল মেসিকে দেখবেন প্রায় ডিফেন্ডারদের মাঝখানে এসে, আপনি নাম্বার 8 ধরতে পারেন, যে নাম্বার 8 পজিশনে এসে বলগুলোকে রিসিভ করছে, সেখান থেকে খেলা বিল্ড আপ করার চেষ্টা করছে। দ্যাট শোজ দ্যাট হাউ ব্রিলিয়েন্ট কেপ ভার্দে ওয়াজ অন দ্য বল ফর দ্য ডিফেন্স। তারা এমন সময় গেছে তারা প্রায় 10 জন মিলে ডিফেন্স করছে অ্যালং সাইড সরি ভজিনহা সহ যদি ধরি, তাহলে প্রায় 11 জন 10 জনই একটা বলের জন্য ডিফেন্ড করছে। আপনি যখন দেখবেন যে লিওনেল মেসিকে তিনজন দ্বারা মাত্রার পরেও এতগুলো প্লেয়ার আপনার ডিফেন্ড করতেছে, দ্যাট শোজ যে তাদের প্রপার প্ল্যান ছিল যে যদি কোনোভাবে ম্যাচটাকে সিল না করে 90 মিনিট যদি সিল না হয়, তাহলে তারা হয়তো বা পেনাল্টিতে যাওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করছিল। যখন 90 মিনিটের ম্যাচটা সিল হয় নাই, তখন তারা দেখলো যে না, দে হ্যাভ আ পসিবিলিটি যে এখান থেকে তারা পেনাল্টি শুট আউটে গেলে তখন ওই যে পড়ালেখার বিষয়টা চলে আসে যে কোন প্লেয়ারটা কোথায় শুট নেয়, কোন প্লেয়ার গুলো শুট নিতে পারে, প্রবাবল শুটিং প্লেয়ার গুলো কারা কারা হইতে পারে। এই সকল জিনিস কিন্তু প্রত্যেকটা দল আগে থেকেই পড়াশোনা করে আসে। আমার কাছে মনে হয় দ্য ওয়ে কেপ ভার্দে প্লেড ইন দ্য গ্রুপ স্টেজ অ্যান্ড লেটার পার্ট ইন থার্ড রাউন্ড অফ 32, তারা হয়তোবা চিন্তা করছিল তারা হয়তোবা যে পেনাল্টি শুট যদি যাইতে পারে তাহলে সেখান থেকে ম্যাচটা তারা বের করার চেষ্টা করবে সেখান থেকে সেই পড়াশোনার মাধ্যমে। কিন্তু আপনি যদি দেখেন সেই মানে আপনি যদি আমি যদি কেপ ভার্দে সেই গোলটা কোনো দেখেন, সেই গোলটার জন্য প্রপার বেশ কয়েকটা পাস ছিল সেখান থেকে একটা ছোট্ট ড্রিবল ছিল, ছোট্ট ড্রিবল থেকে সেখানে বক্সে থেকে সেই লাখ আমার কাছে মনে হয় লাখটা ট্রাই করছে সেই প্লেয়ারটা বলটা দেওয়ার জ্বালা জমানোর জন্য। কারণ আমার কাছে মনে হয় প্রথম ওই সেকেন্ড হাফের শুরুতে মানে 93 মিনিটে সেই গোলটা দেওয়ার পরে কেপ ভার্দে ওয়াজ বিট যে আমরা এখন চেষ্টা করি যে বোলটা দিতে না পারলে তো অলরেডি আমরা ম্যাচ থেকে বাইরে। এছাড়া যদি আমরা চেষ্টা করি সেখানে যদি গোল বাই করতে পারি তাহলে তো সেটা তো বেশ ভালো একটা রেজাল্ট আমাদের জন্য এনে দেয়। তাহলে আমরা যদি গোল খাইয়াও যাই এরপরে আরো, তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ আমরা তো অলরেডি ম্যাচটা 2-1 ডাউন। তো আমাদেরকে তো গোল করার চেষ্টা করতে হবে। তো সেই তাড়না থেকে তারা বলটাকে ফোল্ড করে সেখান থেকে সেই
প্রেসিংটা করে এবং সেখান থেকে সে গোলটা বের করার চেষ্টা করে এবং সেখানে তারা সফলও হয়। গোল ওয়াজ মানে বেস্ট গোল অফ দ্য টুর্নামেন্ট এ কন্টেন্টারে থাকবে বলে আমি আশা করি। যে যত যত গোলই আসুক না কেন, সেখানে অনেকগুলো গোল আসতে পারে, বাট এই গোলটা ওয়াজ ব্রিলিয়েন্ট গোল। এরপর আসলে আপনার আর্জেন্টিনার সেই লাস্ট গোলটার দিকে। আর্জেন্টিনার সেই লাস্ট গোলটা ওয়াজ মানে ব্রিলিয়েন্ট এটা করেছিল। মানে ওই গোলটা আপনার দেখেন, বিল্ড আপটা দেখেন, আর্জেন্টিনার যদি বিল্ড আপটা দেখেন, আর্জেন্টিনা কিন্তু এইটাই ট্রাই করতেছিল যে তারা প্রথমে একটা আপনি যদি আর্জেন্টিনার প্রত্যেকটা সেট পিস থেকে শুরু করে প্রত্যেকটা পেরিয়াল বল দেখেন, তাহলে দেখবেন যে আর্জেন্টিনা ডিবক্সের ভিতরে কেভাবে ডিবক্সের ভিতরে কেউ না কেউ বলটাকে চেস্ট রিসিভ বা হেড রিসিভ করে বা সামনে থাকা যে কোনো একটা প্লেয়ারকে টার্গেট করে সেখানে তারা হয় চেস্ট রিসিভ না হেড রিসিভ করতেছিল, সেখান থেকে একটা গোল করার অপরচুনিটি খোঁজার চেষ্টা করতেছিল আর্জেন্টিনা। ঠিক একই সেম প্রসেসেই কিন্তু তারা আপনার মেগালিস্টার চেষ্টা করছিল যে তার পিছনে থাকা প্লেয়ারটা যদি তার বলটাকে হিট করতে পারে, দ্যাট উইল বি আর ইনসেইন থিং। তো এটা সেকেন্ড গোলের কথা বলতেছি। সেকেন্ড গোলে ম্যাকালিস্টার সেখান থেকে বলে একটা টাচ নেয়, মানে হেডে একটা টাচ নেয়, সেখান থেকে আপনার কুতি রোমেরো ভাই হোয়াট আ প্লেসমেন্ট, মানে ওই প্লেসে আপনার আসতে হইতো, ওই প্লেসে আপনাকে বলটাকে মাথায় জড়াইতে হইতো সেখান থেকে। অবশ্য হ্যাঁ, এটাও ঠিক যে কেপ ভার্দের ওই প্লেয়ারের হাতে বল না লাগলে এটা গোল হইতো না, কারণ ওই হাতে বল লাগার কারণেই বলের যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে জালে যায়। বাট আপনাকে সেই হেডটা তো নিতে হতো, সেই জায়গায় পৌঁছাতে পারতে তো আপনার হইতো। তো গোল ওয়াজ গুড, গোল ওয়াজ ব্রিলিয়েন্ট। সেখান থেকে যখন আপনি দেখবেন এর দেখেন এই ম্যাকঅ্যালিস্টারের মাথায় বল লেগে বলটা সে আপনার কিন্তু কিছুটা উঠিয়ে দিয়েছিল, সেখান থেকে আপনার তাগলিয়াফিকো বলটা কিন্তু রিচ করতে পারে নাই, সেখান থেকে বলটা পড়লো আপনার মার্টিনেজের কাছে। মার্টিনেজের ওয়াজ ওইখান থেকে সেই বুলেট শটটা ওয়াজ মানে ভেরি ইম্পর্টেন্ট, যে ওইখান থেকে সেই বলটা জালে ধরাতে পারতেই হতো তার। হি ওয়াজ ব্রিলিয়েন্ট, মানে ওই বলটা জালে জড়ানো ওটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং সে মানে অন দা বল সে খুব কাম ছিল সেই বলটা জালে জড়ানোর ক্ষেত্রে। এবং প্রতি পরের গোলে আসে না, পরে লাস্ট গোলটা দিয়ে আসেন, সেখানে দেখবেন সিমিলার প্যাটার্নে কিন্তু আর্জেন্টিনা গোলটা করে। দেখা মানে প্যাটার্নটা ছিল যে হয় বলটাকে কাউকে দেওয়ার, না হয় নিজে নিজে গোল করা। কিন্তু লিওনেল মেসির সেই বলটা একবার পিকচার পারফেক্ট ছিল রোমেরোর জন্য। রোমেরো সেখান থেকে কোনো মিস্টেক করে নাই, বলটাকে হেড করে এবং অবশ্য হেডের পরে ওই হ্যান্ডে টাচ না করলে হয়তো বা গোল হতো না, বাট আপনাকে সেই অ্যাপ্রোচটা নিতে হতো, সেই অ্যাপ্রোচের জন্য যাইতে হতো। অ্যান্ড দ্য গোল ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে ওই সময় মানে যখন গোলটা হয় তখন আমার মনে হয় কেপ ভার্দে দে আর যে ভাব যে হ্যাঁ এখান থেকে হয়তো আমরা শেষ, আর হয়তো বা কাম ব্যাক দিতে পারবো না। বাট এরপরেও তারা যেভাবে চেষ্টা করে গেছে, অ্যাটাকের পর অ্যাটাক দিয়ে গেছে, কাউন্টার অ্যাটাকে না, মানে প্রপার বিল্ড আপ থেকে অ্যাটাকের পর অ্যাটাক দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু গোল হয়ে যেতে পারতো। আপনার ইমিলিয়ানো মার্টিনেজ দুইটা সেভ ওয়াজ ব্রিলিয়েন্ট, ওয়াজ ক্রুশাল ফর দ্য গেম, যে এখান থেকে ম্যাচটা ড্র টু 2-3 শেষ হয়েছে। তো ম্যাচটা ওয়াজ ব্রিলিয়েন্ট। এই ম্যাচে আমার মনে হয় না তেমন কোনো ভুল ছিল, দুই টিমের থেকেই তেমন কোনো আমরা ভুল দেখতে পারিনি। ম্যাচটা ওয়াজ ইন টু এন্ড, কারণ যদিও ইন টু এন্ড হওয়ার কথা ছিল না, হয়তো একটা দল আপার হ্যান্ডে থাকেই ম্যাচে শেষ করার কথা ছিল, বাট ম্যাচ এন্ডস আপ উইথ আ টো ফাইট। আমি মনে হয় এইসব স্টোরিগুলো আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দেয়, যেগুলো আমরা 4 বছর পর পর দেখার জন্য বসে থাকি। আমরা আশা করি যে এরকম স্টোরি আমরা দেখবো, এরকম ফাইট আমরা দেখবো বলেই আমরা হয়তো বা ফুটবলটা দেখি, ফুটবলটাকে ভালোবাসি। দ্যাট ইজ ওয়াই উই কল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, because of this type of games we saw in the World Cups. আপনাকে ওয়ার্ল্ড কাপে আপনাকে এরকম এই সুযোগগুলো করে দিবে কেপ বার্থডে, আইভরি কোস্ট, আপনার কোরাসাও, আপনাকে এই সব দলগুলো এই সব ম্যাচ আপনাকে উপহার দিবে যখন আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলবেন। আমার কাছে মনে হয় যে ফিফা যে চিন্তা করতেছে যে 48 থেকে 63 দেশের ভিতরে যে যাওয়ার যে প্ল্যান তারা করতেছে, আমার কাছে মনে হয় যে খুব বেশি ভুল তারা করতেছে না। হ্যাঁ, অলতো আমার কাছে মনে হয় 48 দলের ওয়ার্ল্ড কাপটাকে আরেকটা ওয়ার্ল্ড কাপ দেওয়া দরকার, আরেকটা ওয়ার্ল্ড কাপ দিয়ে দেখা দরকার। এরপরে 50 দলের জন্য যদি যেতে চায় তারা যেতে পারে। বাট দ্যাট স্পিক্স যে আমরা আমরা কত দূরে আছি ফুটবল থেকে, যারা কেপভার্দের সম্পর্কে জানি না বা যারা হয়তো বা আফকন দেখি না, তারা হয়তো জানে না যে কেপভার্দে কতটা ভালো দল ছিল, তারা কতটা ভালো দল হিসেবে এইখানে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। যারা হয়তো বা আফকনটা ফলো করতে, তারা জানে যে এই কেপভার্দে কতটা ভালো দল হিসেবে আসছে। আমাদের ব্যর্থতা যে আমরা হয়তো বা সেভাবে আপনার
কেপ বার্থডেকে, আইভরি কোস্টকে, পুরা কাউকে একদম ফলো করি না, কিন্তু কিন্তু এই যে ফলো যে করি না, তাদেরকে ফলো করতে বাধ্য করে দিস টাইম গেমস, যা আপনাকে বাধ্য করবে যে আমার সম্পর্কে জানো, হু আই এম, হোয়াই আই এম প্লেইং হিয়ার। তো দ্য ম্যাচ ওয়াজ ব্রিলিয়েন্ট। আপনাদের এই ম্যাচ সম্পর্কে মতামত জানা যাবেন, কারণ এই ম্যাচ একেবারে ম্যাচটা শেষ হওয়ার তাদের কাছে আমি বসছি, অনেক রকমের অ্যানালাইসিস করতে পারতাম, অনেক রকমের বলতে পারতাম যে কার কার টার্গেট আছে, বাট আমার কাছে মনে হয় একেবারে র এক্সপ্রেশনটা দেওয়া আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, তাই এই ভিডিওটা বানানো। তো যদি ভালো লাগা থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, দেখো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।